একটা হচ্ছে যে ওয়াই হেলথ ওয়াই নাও, বুঝতেই পারছি কেন হেলথের কথা বলছি, কেন এটাই হচ্ছে সঠিক সময় কথা বলা। দ্বিতীয় হচ্ছে সায়েন্স অফ হোয়াট অ্যান্ড হাউ, তাহলে কি খাওয়া উচিত, কিভাবে খাবো। এবং থার্ড হচ্ছে কখন খাবো, টাইমিং। এবং এইটা তো প্রথম দিনটা হচ্ছে যে, এবং এখানে দেখুন আমার আপনার কাছে প্রচুর ডেটা আছে, আমি কি এটা দেখাতে পারছি না, রাইট। ইজ ইন্ডিয়া ইটিং নিউট্রিয়াস, এটা আপনারা নেটে বা অনলাইনে গেলে, ডিজিটাল প্ল্যাটফর্মে গেলে প্রচুর জায়গা জানতে পারবো আমরা এরকম জিনিসগুলো, যে আর 10 জনের মধ্যে 8 জন প্রোটিন ডেফিসিয়েন্ট, সেখানে আবার 9 জন জানেই না যে এটার প্রয়োজনীয়তাটা কতটা এবং কিভাবে ছিল। হ্যাঁ, এবং ডেলি ফাইবার, ফাইবার বলতে আমরা জানি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা, সেটা 10 জনের মধ্যে 8 জন সেই লেভেলটা, রেকমেন্ডেড লেভেলটা মিট করতে পারে না। 8 জন সাফার ফ্রম মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, অর্থাৎ প্রোটিনের ডেফিসিয়েন্সি, সঠিক কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সি, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট মানে ভিটামিন মিনারেলের ডেফিসিয়েন্সি। 70% ইন্ডিয়ান পপুলেশন মাইক্রোনিউট্রিয়েন্ট ইনটেকের ডেফিসিয়েন্সি, পপুলেশন লেস দ্যান 50% অফ আরডিএ, যা আমাদের রেকমেন্ডেড ডেইলি অ্যালাওয়েন্স ঠিক করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর, তার 50%-এরও কম আমরা কনজিউম করতে পারি, মানে নিয়ে থাকি। বা দেখুন এখানে 3 out of 4 ইন্ডিয়ান সাফার ফ্রম ভিটামিন ডেফিসিয়েন্সি। এগুলো জাস্ট একবার মনে করিয়ে দেওয়া। ক্যালসিয়াম প্রতি 2 জনের 1 জন ক্যালসিয়াম ডেফিসিয়েন্ট, এবং এটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে, ক্যালসিয়াম খালি মেয়েদের প্রয়োজন এরকম তাই নয়। তো এবং এর সঙ্গে সঙ্গে যোগ করা উচিত আমাদের সঠিক কার্বোহাইড্রেটের যেরকম অভাব, সঠিক ফ্যাট বা সঠিক ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, তারও কিন্তু প্রচুর অভাব। তো এ তো গেল নিউট্রিশনের ব্যাপার। অর্থাৎ একটা জিনিস আমরা কনসিডার করছি যে নিউট্রিশনের লেভেলটা কেমন, একটা হচ্ছে লাইফস্টাইল। এই দুটোই আমাদের হেলথের দুটো মেজর পিলার, এটা নড়ে গেলে সব নড়ে যেতে পারে, রাইট। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দেখুন প্রতি 4 জনের 1 জন এফেক্টেড এটা দ্বারা। এবং সেডেন্টারি লাইফস্টাইল, এটাকে বলছে ডিজিজ, যেটা সমস্ত কটা ডিজিজ থেকে আনতে পারে। ইন অ্যাডিশন আমি বলতে পারি মনে রাখার সুবিধের জন্য 3S মনে রাখতে পারি, 3SS। একটা সেডেন্টারি লাইফস্টাইল, একটা স্ক্রিন টাইম, আমাদের স্ক্রিন টাইম, এবং একটা হচ্ছে স্ট্রেস। হয়তো এখানে প্রিসাইজলি বলা নেই, যদি আমরা মনে রাখার জন্য সুবিধের জন্য নিই, স্ট্রেস, স্ক্রিন টাইম এবং সেডেন্টারি লাইফস্টাইল, এই তিনটের মারাত্মক এফেক্ট, এবং যেটা আমাদের স্লিপ কোয়ালিটি কে নষ্ট করতে পারে। গুড স্লিপ ইজ গুড হেলথ, এটা সবাই জানি আমরা, ঘুমের সাথে কত কিছু লিঙ্কড, আমার পিস অফ মাইন্ড, আমার হ্যাপিনেস, পজিটিভিটি, সেগুলো ইলাবোরেটলি বলার আজকে দিন হয়তো না, রিক্যাপ চলছে। এবং আমাদের যে কোনো লাইফস্টাইল ডিজিজ যে কটা আছে, হ্যাঁ, রাইট ফ্রম ডায়াবেটিস, গাউট, মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার যেমন ওবেসিটি, ওবেসিটি একটা ডিজিজ, ইটস এ মেটাবলিক ডিসঅর্ডার। মাল্টিপল মেটাবলিক ডিসঅর্ডার, ডায়াবেটিস, ওবেসিটি, এগুলো সমস্ত কিছু, যার গাউট হয়েছে, প্রোটিন ভাঙতে পারছে না, কার্বস ভাঙতে পারছে না, ফ্যাটকে সঠিকভাবে ট্রিট করতে পারছে না বডি। সো এগুলো সব, লিপিড প্রোফাইল নষ্ট হয়ে যাওয়া, ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজ, যতগুলো ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজ আছে, লাইক ফ্রম ক্যান্সার টু অ্যালজাইমার্স টু এনিথিং, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এই সমস্ত কিছুর উৎপত্তির যে মূল জায়গা, তাতে কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে উপস্থিত নিউট্রিশন, তার ঘাটতি বা তার অসামঞ্জস্য বা ইমব্যালেন্স, আর একটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার বা লাইফস্টাইলের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। কখন আমি খাবো, কখন ঘুমোবো, কখন রেস্ট নেবো, এই দুটো মেজর পিলার। আমার মনে হয় আমার আর বলার দরকার নেই, দুটো পিলার, নিউট্রিশন অ্যান্ড লাইফস্টাইল। এবং লাইফস্টাইলে আমি বললাম 3টে S, রাইট।
এগুলো তার এফেক্ট, এগুলো ছিল কজ, এগুলো তার এফেক্ট, যেটা বলছিলাম যে 10 জনে 4 জন হচ্ছে ওবিস। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাইপার টেনশনে কত মানুষ এফেক্টেড, এবং কত মানুষ জানেই না তাদের একটা হাইপার টেনশন আছে, কেন টেস্ট করানো হয়নি। হ্যাঁ, তো এবং ব্যাড কোলেস্টেরল, যেটা বললাম যে লিপিড প্রোফাইল নষ্ট হয়ে আছে 60%, মানে 10 জনের মধ্যে 6 জনেরই তাই হয়ে আছে। এবং ফ্যাটি লিভার, এই সমস্ত কিছু আজ দেখুন, যদি আমার হার্ট এফেক্টেড হয়, লিভার এফেক্টেড হয়, আমার ব্রেন এফেক্টেড হয়, হ্যাঁ, আমার কিডনি এফেক্টেড হয়, তাহলে আমার বাকি রইল কি আর, তাই না? এবং এগুলো সমস্ত আপনারা নেটেও পাবেন, আলাদা করে জাস্ট মনে করিয়ে দেওয়ার কিছু নেই যে কত মানুষ প্রি ডায়াবেটিক হয়ে বসে আছে, কত মানুষ ডায়াবেটিক কিন্তু আমি জানি না, আমি বর্ডার লাইনে উপস্থিত। হ্যাঁ, প্রোগ্রেসিং প্রি ডায়াবেটিক টু ডায়াবেটিক 50 to 60%, এগুলো মানে হাইলি অ্যালার্মিং। এগুলো জাস্ট ডেটা না যে আমি, মানে এগুলো হচ্ছে ডেটা, মানে এগুলো ডাটা না যে চিবিয়ে খেয়ে নেব, মানে সিরিয়াসলি নেওয়া দরকার। জাস্ট দেখানো হলো, হ্যাঁ, এত ভারতবর্ষের এত লোকের মধ্যে এত মানুষ এটা, তখন আমরা অদ্ভুত ভাবে কুল থাকি যে এর মধ্যে আমি পড়ি না। এটা একটা অদ্ভুত ফ্যালাসি, কিন্তু সবসময় তা না। আমি যদি এটা সিনসিয়ারলি ভাবি, বা আমি বা আমার পরিবারের, আমার চারপাশের মানুষ, সোসাইটির মানুষ অনেকেরই এর মধ্যে পড়ি, এবং যেটা আমাদের আমরা ডিজার্ভ করি না। নন কমিউনিকেবল বা লাইফস্টাইল ডিজিজ, যেগুলো ছোঁয়াচে নয় কিন্তু বাড়তেই থাকছে, এবং 60% অফ ডেথ যার কারণ কিন্তু এইরকম কোন ডিজিজ যেটা ছোঁয়াচে নয়, তারা ভুগছে এবং মারা যাচ্ছে একটা কিছু কারণে, যে কারণগুলো ছোঁয়াচে না, যেগুলোকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ মানে মেক সেন্স, এটা লাইফস্টাইল ওরিয়েন্ট সঙ্গে যুক্ত আর কি। এবং অস্টিওপোরোসিস, যেখানে হাড়ে ক্যালসিয়াম ডেন্সিটি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, অস্টিওপেনিয়া, তার আগের স্টেজটা। এবং অপটিমাল ইমিউন সিস্টেম, একটু অসুবিধা, সিজন চেঞ্জ, একটু অসুবিধাতেই আমাদের ইমিউন সিস্টেম ড্রপ করে যায়। তো এই এই সমস্ত কিছু, এবং এই ইমিউন সিস্টেমের ক্ষেত্রে আজকে একজনের সাথে কথা হচ্ছিল, তাকে বলছিলাম যে তার বাচ্চা থেকেই যে কোনো কারণেই খুব একটু অসুবিধার সময়, বিশেষ করে দেখবেন পরীক্ষা, কোনো চাপের সময়, তো সাইকো নিউরো ইমিউনোলজি এটা একটা পার্ট। এই যে বলছি লাইফস্টাইল, স্ট্রেসের সময় আমার ইমিউন সিস্টেম, স্ট্রেস বাড়লে ইমিউন সিস্টেম ড্রপ করে। এগেইন আমার ভিডিওটা অফ না আছে, ইটস ডিরেক্টলি কানেক্টেড। শুধু নিউট্রিশন না, আমার লাইফস্টাইলের সাথে এগুলো কানেক্টেড। কি অ্যামাউন্ট অফ স্ট্রেসে আমি আছি, কতটা সেটেড ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছি, এবং আমার স্ক্রিন টাইম, স্ক্রিন টাইম আমরা আগেও বলেছি ডাইরেক্টলি রিলেটেড টু মাই স্লিপ কোয়ালিটি। দেখুন এখানে এখানে স্ট্রেসের কথাটা এইভাবে বলা রয়েছে যে আমার স্ট্রেস এবং অ্যাংজাইটি 10 জনে 7 জন, 10 জনে 8 জন। এবং আমার মনে হয় যে এই যে 2 জন 3 জন করে বাদ দিয়েছে, তারা বাদ গিয়েছে কেন আমি জানি না, কেন বাদ গিয়েছে, কেন রাইট ফ্রম একটা স্টুডেন্ট স্ট্রেসের ডেফিনিশন বদলে গেছে। আমি জানি আজকে সময় না এটা, কিন্তু যে বাচ্চাটি ছোট্টবেলা থেকে তার সিলেবাস, তার প্রজেক্টকে পারসিউ করছে, তার কেরিয়ারকে পারসিউ করছে, সেও কিন্তু স্ট্রেসের মধ্যে আছে, অ্যাংজাইটিতে আছে। স্কুল গোয়িং চিলড্রেন, প্রি স্কুল গোয়িং চিলড্রেন, তারাও এখন এই জোনে ঢুকে পড়েছে। কত আর্লি এজ থেকে এই স্ট্রেস এবং অ্যাংজাইটি তারা নিয়ে বড় হচ্ছে। তো বুঝতে পারছেন কি পরিস্থিতিটা হতে পারে। তো এই হচ্ছে, ফলে আমাদের দেখা দরকার ডে ওয়ানে আমরা বললাম যে কিভাবে নিউট্রিশন গ্যাপ এবং লাইফস্টাইল ডিসঅর্ডার আমাদের কোন দিকে ঠেলে দিচ্ছে। সেই জন্য যে রোগগুলোর কথা শুনতে হচ্ছে, যে রোগগুলো সিনিয়র সিটিজেনদের যে হতো, সেই ডিজিজ গুলো আজকে ইয়াং এজে হচ্ছে। যেগুলো ইয়াং এজে হতো সেগুলো প্রি স্কুল গোয়িং চিলড্রেনদের হচ্ছে। এজ রিলেটেড ম্যাকিউলার ডিজেনারেশন, এএমডি, নামটাই এএমডি। সেটা আপনারা হয়তো খবর রাখেন যে ক্লাস 5-6 এর ছেলেদের হচ্ছে, 5-6 স্ট্যান্ডার্ড, মানে ক্লাস 5-6 মানে 6-5 এই স্ট্যান্ডার্ডের ছেলেদের আজকে এগুলো আসছে বিকজ অফ স্ক্রিন টাইম। যে ডিজিজ গুলো চিকিৎসা করাতে ছেলে বা মেয়েরা বাবা মাকে নিয়ে যেত, সেই ছেলের চিকিৎসা করা, সেই চিকিৎসার জন্য বাবা মা আজকে ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। ইটস সো প্যাথেটিক, সো প্যাথেটিক। আমরা প্রে করি আমরা এগুলো থেকে আজকে ফুল নিজেদের পরিবার এবং নিজেদের সমাজকে এখান থেকে আমরা আলোর দিকে নিয়ে আসতে পারবো। তার জন্য অ্যাওয়ারনেস দরকার, তার জন্যই এরকম কোনো প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে। এবং
এই যে একটা অ্যালার্মিং অবস্থায়, তাহলে আমরা করব কি? প্রথম বোঝা দরকার আমি কি খাবো এবং কিভাবে খাবো। এবং দেখুন, যেটা বলা হচ্ছিল যে আগে আমাকে খাদ্য থেকে নিউট্রিয়েন্ট বুঝতে হবে। খাবো আমি যা কিছু, আমার শরীর না, আমার শরীর বোঝে নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট মেজারলি দুটো গ্রুপে ভাগ করা, মেজারলি একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, যেগুলো একটু বেশি বেশি পরিমাণে থাকে এবং লাগে। মাইক্রোনিউট্রিয়েন্ট ভাইটামিন, মিনারেলস এবং ফাইটোনিউট্রিয়েন্ট মানে প্লান্ট বেস কিছু অ্যাডিশনাল নিউট্রিয়েন্ট, যেটা প্লান্ট সিস্টেম, প্রকৃতি, মাদার নেচার বা ডিভাইন মাদার প্রকৃতিকে বাঁচানোর জন্য তাদের মধ্যেই তৈরি করেছিল। যেমন ধরুন, গাছ নিজের খাদ্য নিজে তৈরি করে, তাই না? আমরা জেনেছি সানলাইট, অক্সিজেন আর মিনারেল জমি থেকে নিয়ে নিজের খাদ্য নিজে তৈরি করে। সেখানে ক্লোরোফিল, এই যে রঞ্জকটা, এটা কিন্তু একটা ফাইটোনিউট্রিয়েন্ট, এর বড় ভূমিকা আছে। ঠিক সেরকমই গাছ নিজের প্রতিরোধ ব্যবস্থার জন্য এরকম একাধিক ফাইটোনিউট্রিয়েন্ট তৈরি করে। এই দুটো, সেখানে প্রোটিনকে এবং এর ভেরিয়েন্ট কিন্তু তিনটে। যেমন প্রোটিন হচ্ছে বডি বিল্ডিং ফুড, ফ্যাট এবং কার্বোহাইড্রেট এই দুটো হচ্ছে এনার্জি গিভিং ফুড, এবং ভিটামিন, মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট দে আর প্রোটেক্টিভ ফুড। এভাবে ভাবতে পারি। সো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট দুটো ক্লাস ক্যাটাগরি, কিন্তু এটা তিন ভাবে কাজ করে আর কি। এনিওয়ে, কিন্তু এটা একটা কম্বিনেশনটা খুব দরকার, খুব কম্বিনেশনটা দরকার। যেমন ধরুন, রাইট প্রোটিন দরকার, যে প্রোটিনে আমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পাবো, বাট ফ্যাট ফ্রিতে পাবো না, ফ্রিতে ফ্যাট আসবে না আর কি, মানে স্যাচুরেটেড ফ্যাট থাকবে না, ফ্যাট ফ্রি, হ্যাঁ, এরকম আর কি। এনিওয়ে, সো এটাকে বলেছে লিন প্রোটিন। কার্বোহাইড্রেট মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেট গুলো আমার জন্য হেলদি, আমার গাটের জন্য হেলদি। একই সঙ্গে গাট ব্যাকটেরিয়া বা মাইক্রোবস বা মাইক্রোবায়োম এর ঠিক ইকোসিস্টেম ঠিক রাখবে, এবং আমার গ্লুকোজ ইনটলারেন্স বা ইনসুলিন সেন্সিটিভিটি এটাকে ডিস্টার্ব করবে না। আমি এগেইন আগে ডিটেলে যাওয়ার দিন না, জাস্ট মনে করাচ্ছি। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড নিয়ে তুলনায় একটু কম কথা আলোচনা হয়েছে, এবং তার স্টাডিজ এখানে নেই। আপনারা গুগল করে দেখতে পারবেন যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের কি ট্রিমেন্ডাস ঘাটতি আমাদের মধ্যে রয়েছে। পৃথিবীর সচেতন দেশগুলোতে যখন আপনি ব্রেড কিনছেন, যখন আপনি মিল্ক কিনছেন, যখন আপনি অয়েল কিনছেন, ওখানে অ্যাডেড এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, রাইট? এবং যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমার গাট থেকে ব্রেন, এন্টায়ার বডিতে তার কি মারাত্মক রোল আছে, এবং তার কাজ শুরু হয়ে যায় আমাদের জন্মের অনেক আগে থেকে। যে অর্গানগুলো তৈরি হচ্ছে প্রোটিনের সঙ্গে সঙ্গে আমার মানে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আমার ডিএইচএ, যেমন ধরুন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ডোকোসা হেক্সানয়েড অ্যাসিড, ওমেগার একটা পার্ট, যেটা আমার ব্রেন ডেভেলপমেন্টে কাজ হয়। হ্যাঁ, সো ওখান থেকে আমার নিউরো সিস্টেম ডেভেলপমেন্ট, আমার সেল মেমব্রেন। একটা সেল ভাবুন, সেলের মেমব্রেন মানে সেলের বাইরের প্রাচীরটা, তার যদি পারমিয়েবিলিটি ঠিকঠাক থাকে, হেলদি থাকে, নিউট্রিয়েন্ট ঠিকঠাক মতো ওখানে এন্টার করতে পারবে, এবং ওখানে আফটার মেটাবলিজম যা ওয়েস্ট, সেটা ঠিক ঠিক মতো বাইরে বেরোতে পারবে। সো ইন্টারসেলুলার এবং ইন্ট্রাসেলুলার কমিউনিকেশন অনেক বেটার হবে যদি আমার সেল মেমব্রেন ঠিক থাকে। এবার এই সেলের ভেতরে রয়েছে একটা নিউক্লিয়াস, তার মধ্যে আমার ডিএনএ ফিএনএ আছে। তো ভেরি রুট, আমার অস্তিত্বের একদম রুট, সেটার হেলথ তো ডিপেন্ড করে সেই নিউক্লিয়াসের মেমব্রেনের উপরে, ভার্চুয়ালি ওমেগা 3 এর উপরে। সো ট্রিমেন্ডাস এফেক্টিভ জিনিস। সো এবং বাকিগুলো আমরা জানি বা জানবো। ভাইটামিন, মিনারেল তো দেখলাম কি পরিমাণে ঘাটতি। মিনারেলের মধ্যে একটা কথা একটু মেনশন করতে চাই, মিনারেলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং সোডিয়াম, পটাশিয়াম, যারা আমাদের ওয়াটার লেভেলকে ব্যালেন্স করে, এবং ওপরের তিনটে হচ্ছে আমাদের হাড়ের জায়গা ঠিক করে, এদেরকে বলা হয় ম্যাক্রো মিনারেল, রাইট? মিনারেলদের মধ্যে এগুলোর আমার দরকার বেশি। হ্যাঁ, যে কটা মিনারেল দরকার আমার, 13টা ভিটামিন, 11টা মিনারেল, বাকি মিনারেল গুলো ট্রেস এলিমেন্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু কম অ্যামাউন্টে লাগে। তাই একটু মিনারেল নিয়ে কথা বলা দরকার, যে
কি ট্রিমেন্ডাস মিনারেল, বিভিন্ন জায়গায় স্টাডি হয়েছে। আমি একটা ছোট্ট স্টাডির কথা বলি। ডক্টর স্টিফেন ডিভাইস ফ্রম লন্ডন বায়োল্যাব মেডিকেল ইউনিট বড় একটা পপুলেশন সেগমেন্টকে নিয়ে টেস্ট করে দেখেছে লেড, ক্যাডমিয়াম, অ্যালুমিনিয়াম, মার্কারি, এই যে টক্সিক মিনারেল, এগুলোর অ্যামাউন্ট তাদের দেহে বা খাদ্য থেকে আসছে কিভাবে কিভাবে বেশি বেড়ে গেছে। এবং এসেনশিয়াল মিনারেল সেগুলোর ট্রিমেন্ডাসলি ডিপ করেছে ডিউ টু সয়েলে মিনারেল ডেন্সিটি কমে গেছে ওভার ফার্মিং এর জন্য। আর একটা হচ্ছে রিফাইন্ড ফুড। রিফাইন্ড ফুড, যে কোনো ফুড যখন রিফাইন্ড ওয়েতে আসছে, সেই রিফাইন্ডিং প্রসেসে চাল রিফাইন, যে কোনো জিনিস যখন রিফাইন করা হচ্ছে, ট্রিমেন্ডাস লেভেল অফ, মানে সেই ট্রিমেন্ডাস লেভেল মানে সাংঘাতিক লেভেল, মানে 60, 70, 80, 90, ইভেন 98% পর্যন্ত মিনারেল সেখানে কমে যায় একটা খাদ্যকে যখন রিফাইনিং প্রসেস করা হয়। জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এই যে এসেনশিয়াল মিনারেল গুলো সাংঘাতিক লেভেলে কমে যায়। আমার কাছে রেডিলি এখন নেই, হয়তো খুঁজতে হবে, কিন্তু আমি এগুলো আলোচনা করলাম এই কারণে যে মিনারেলের কথাগুলো এখানে একটু হয়তো কম আলোচনা করা হয়েছে। সেম ফাইটো নিউট্রিয়েন্ট, এগুলো একটা ফ্যামিলি, এটা সিনার্জিতে কাজ করে। আমি যে কোনো একটা জিনিস খেলাম, একটা জিনিসের কম হলে এটা কিন্তু কাজটা ভালো মতো হবে না। প্লেটটা হচ্ছে রাফলি এরকম, দেখুন 13%, আমার যে প্লেটের প্রপোজিশন তার এরকম মোটামুটি হওয়া দরকার। সবাই লেখা আছে, স্ক্রিনশটও নিতে পারেন, আমি আর রিড আউট করছি না। এটা খেলে কি হবে, এই যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আপনি দেখতে পাচ্ছেন, কিছু এক্সাম্পল দেওয়া আছে, প্রোটিন, ভেজিটেবলস এন্ড ফ্রুটস এন্ড ভেজিটেবলস, কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে। এটা আমাদের এগুলোতে ইনক্লুড করতে হবে, রিমুভ করতে হবে। দেখুন রিফাইন্ড কার্বোহাইড্রেট যা যা লেখা আছে, কেন করব তার একটা জিনিস আমরা জানি, যে আমার রিফাইন্ড কার্বোহাইড্রেট আমার গ্লুকোজ ইনটলারেন্স এবং ইনসুলিন সেন্সিটিভিটিকে নষ্ট করে দেবে। আমার শরীরে যখনই কার্বোহাইড্রেট ঢোকে, আমার শরীর ওটাকে বার্ন করে এনার্জিতে কনভার্ট করতে চায়। এই যখনই কার্বোহাইড্রেট ঢোকে, তো এই যে আমার সেন্সিটিভিটি, এইটা ইনসুলিন সেন্সিটিভিটি, শরীর সঙ্গে সঙ্গে ইনসুলিন বের করবে, ঠিক আছে। এবং এটা যদি ওভার হয়ে যায়, অতিরিক্ত কাজ করছে, সেখান থেকে গ্লুকোজ ইনটলারেন্স তৈরি হয়। তখন যখন ঢোকে, শরীর আর এটাকে রেকগনাইজ করতে পারে না, বা সুস্থ ইনসুলিন প্রডিউস করতে পারে না। এটাকে ডিস্টার্ব হওয়ার সঙ্গে সঙ্গে রিফাইনিং প্রসেসে এসেনশিয়াল নিউট্রিয়েন্ট গন, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড চলে যায়, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড চলে যায়, এসেনশিয়াল মিনারেল এবং ভিটামিনস চলে যায়। আমি আগেই বললাম। সো বাকি রইল কি, এবার ওই প্যাকেটে লিখতে হয় অমুকটা এনরিচড। অমুকটা এনরিচড মানে আপনার পার্টসটাকে কেউ চুরি করেছে, ঠিক আছে, সেখানে ভগবান না করুক, টাচ উড, ফর এক্সাম্পল, সেখানে হয়তো 5000 রুপিস ছিলেন, তিনি সহৃদয় ব্যক্তি 200 টাকা ফিরিয়ে দিয়ে গেছে যাতে আপনি বাড়ি ফিরতে পারেন। তাহলে আপনি দেখবেন 4800 গেছে না 200 এসছে। তো বলছিলাম যে 98%, 90%, 88%, 70% মিনারেল গন, ও 2%, 5%, 10% দিয়েছে ফিরিয়ে। এবং স্যাচুরেটেড ফ্যাট, ইকুয়ালি স্যাচুরেটেড ফ্যাট, এগুলো আমাদের ছাড়তে হবে। আমাদের পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটাকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড টিপিক্যালি বলা হয়, ওমেগা 3 বিশেষ করে, যেটা ডেফিসিয়েন্সিতে আমরা রয়েছি বা ইমব্যালেন্সে রয়েছি, এগুলো আমাদেরকে ইনক্লুড করতে হবে। এবং ক্যালোরি ডেন্স ফুড যেগুলোকে বলছে, এবং নিউট্রিয়েন্ট ডেন্স ফুড, বুঝতেই পারছেন যে হাই ক্যালোরি, লো ইন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, যেটা আমরা আগেও আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, এগুলোই লেখা রয়েছে যেটা আমরা মোটামুটি বলছিলাম। তো সেই ক্যালোরি ডেন্স ফুড থেকে আমাদের নিউট্রিয়েন্ট ডেন্স ফুডে শিফট করতে হবে নিজেদেরকে, রাইট? এবং এগুলো এগুলো খাবো না, রিফাইন্ড সুগার, জাঙ্ক ফুড, স্মোক, যেটা বলা হয়েছে, ড্রিঙ্ক অ্যালকোহল, স্পাইসি ফুড, ক্যাফিন, প্রসেস ফুড, এগুলো যেগুলো যেগুলো আছে আর কি, ক্যালোরি ডেন্স ফুড। এবং ডুজ,
সকালবেলা খাবো ডে লাইটের মধ্যে, ইট ডায়েট রিচ ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ইনকর্পোরেট প্রিবায়োটিক, প্রিবায়োটিক মানেই ফাইবার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট যাই বলুন, স্টে হাইড্রেটেড, নিয়মিত জল খাওয়া, এক্সারসাইজ করা, ইনক্লুড ওয়ান ফার্মেন্টেড ফুড, লাইক ধরুন ইডলি একটা ভালো ফার্মেন্টেড ফুড। তো আগে আমি বুঝতাম যে জিলিপিও ফার্মেন্টেড ফুড, কেন ডালকে ফার্মেন্টেড করলে জিলিপি করা হয়। তো কিন্তু ওটা বাজে তেলে ভাজাও হয় অনেক কিছু, ওটা খাবেন। ইডলি ঠিকঠাক। মজা করছিলাম আর কি। গেট এনাফ স্লিপ, স্লিপ ঠিকঠাক করা, এর সবকিছু আমি রিড আউট করছি না। প্ল্যান্ট বেসড ফুডে চলে যাওয়া, কনজিউম নিউট্রিয়েন্ট ডেন্স ফুড, আগেই বলা হয়েছে। ম্যানেজ স্ট্রেস, যেটা রিল্যাক্সেশন মেথড, কিপ এ গ্যাপ বিটুইন 2 আওয়ার বিটুইন ডিনার অ্যান্ড বেড টাইম, এগুলো সবকিছু মেনটেন করা উচিত, কি কি করবো না। এবং দেখুন এইটা হচ্ছে দরকার আমাদের, আমাদের যে মানে ফাউন্ডেশন, প্রোটিন, ভিটামিন, মিনারেল, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং আপনার গুড কার্বোহাইড্রেট বা ফাইবার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট যাই বলুন। সো এই ম্যাক্রো নিউট্রিয়েন্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্ট তার একটা ব্যালেন্স। এবং এটা দেখবেন যে আমরা বলছি যে প্রোটিন বিল্ডিং ব্লক, এনজাইম তৈরি করে, হরমোন তৈরি করে, এটা কিন্তু এর ডিপ ইনসাইট আছে। এই কাজটা প্রোটিন কোথায় করে, আমি জাস্ট একটা দুটো যদি এক্সাম্পল দিই, এবং সেখানে কিন্তু এই প্রোটিন সিনথেসিস, এই বলছি না সিনার্জি, ফ্যামিলি, প্রচুর ভিটামিন মিনারেলের প্রচুর বড় ভূমিকা রয়েছে। যেমন ধরুন টাইরোসিন একটা অ্যামিনো অ্যাসিড, যেখান থেকে বডি থাইরক্সিন হরমোনটা তৈরি করে, যেটা থাইরয়েড হরমোনের ইম্পর্টেন্ট, থাইরয়েড হরমোন, এবং তার ইমব্যালেন্স হলে কি হয় বুঝতেই পারছেন। এবং এই কনভার্সন যেটা আছে ফ্রম টাইরোসিন টু থাইরক্সিন, এখানে কিন্তু আমার আয়োডিন, সেলেনিয়াম এবং জিঙ্ক এর বড় ভূমিকা আছে। সো অ্যামিনো অ্যাসিড এবং এই মিনারেল গুলো ইম্পর্টেন্ট টু প্রডিউস আমার গুড হেলথ, মানে হেলথ এই জায়গাটায়। এরকম একাধিক, ধরুন আমার ব্রেন হেলথ, আমার ব্রেন হেলথ, তো ব্রেনের যে কটা নিউরো ট্রান্সমিটার আছে, রাইট ফ্রম ধরুন অ্যাসিটোলি, যেটা অ্যাসিটাইল কোলাইন, সেটা আমার মেমোরির জন্য খুব ইম্পর্টেন্ট একটা নিউরো ট্রান্সমিটার। সেটা কোলাইন যে অ্যামিনো অ্যাসিড থেকে সেটা কনভার্ট হয়, কিন্তু এই যে কনভার্সন এখানে যে এনজাইমের উপর ডিপেন্ডেন্ট, সেটা ভিটামিন B5 বা প্যান্টোথেনিক অ্যাসিডের উপরে ডিপেন্ডেন্ট, রাইট? এরকম একাধিক। বডিতে মেথিওনিন থেকে হোমোসিস্টিন পায়, হোমোসিস্টিনকে আজকে বলছে সাইলেন্ট কিলার। হোমোসিস্টিন লেভেলকে ঠিকঠাক রেখে বডিতে খুব সুন্দর একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রডিউস করতে পারে গ্লুটাথিয়ন, তার জন্য সিরিজ অফ ভিটামিন বি এর দরকার। অর্থাৎ ভিটামিন বি এর ঘাটতি থাকলে আমার শরীর সেই অ্যান্টিঅক্সিডেন্টটা পাবে না, কিন্তু আমার রক্ত, আমার ব্লাড সেই হোমোসিস্টিন লেভেল নিয়ে বড় হয়ে উঠলো। এভাবে ডোপামিন তৈরি হওয়া, সেরোটোনিন তৈরি হওয়া, বলছিলাম যে ট্রিপ্টোফ্যান টু সেরোটোনিন, সেরোটোনিন টু মেলাটোনিন, যেটা ঘুমের হরমোন, হ্যাপি থাকা, কুল থাকা, ভালো স্লিপ, গুড মেমোরি, এই এবং আমার কগনিটিভ হেলথ, এই সমস্ত কিছুর জন্য কিন্তু রাইট অ্যামাউন্ট অফ অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন মিনারেলের ভূমিকা অসাধারণ। এবং একটা কথা আমি হয়তো মিস করে গেছি, এই যে বলছিলাম যে ক্যাডমিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে টক্সিক মিনারেল গুলো, বিভিন্ন স্টাডিজ, আজকে আর বলার সময় নেই, দেখে দেখা গেছে বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই স্টাডি গুলো করে দেখা গেছে যে কিভাবে তাদের কগনিটিভ হেলথ সাফার করছে, কম্প্রোমাইজড অবস্থায় তারা রয়েছে বিকজ অফ মানে এদের সাইড এফেক্টে, এই সমস্ত মিনারেল গুলোর সাইড এফেক্টে। সো বুঝতেই পারছেন ইটস একটা ফ্যামিলি, এর সমস্ত কিছু দরকার এবং একটা ব্যালেন্স অ্যামাউন্টে দরকার। আর এসেনশিয়াল কোনগুলো সেগুলো মাথায় রাখা উচিত। It's not carbohydrate, it's essential carbohydrate. It's not protein, it's essential amino acid. It's not fat, it's about essential fatty acid. It's not mineral, it's about my essential mineral. এবং ভাইটামিনস তো সবকটাই এসেনশিয়াল। এনিওয়ে, সো কিভাবে খাবো এটা আমরা আগেও একবার কভার করেছিলাম, যে কোন সময়ে খাবো, আমাদের শরীরের যে ইন্টারনাল ক্লক সেটাকে মাথায় রাখা উচিত, যেটাকে সার্কাডিয়ান রিদম বলে। এবং ডিভাইন মাদার নেচারের সাথে আমাদের সঙ্গে যে যুক্ত, যে বলা হয় যে ম্যাক্রোকজম এবং মাইক্রোকজম, অনেকে জানি আমরা। দেখবেন ইউনিভার্সের প্রায় 66 to 70% জল, আমার আপনার শরীরেও তাই। ওখানেও সাগর থেকে অনেক নদী নালা, আমাদের শরীরেও তাই অনেক ছোট 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 আর্টারিজ এবং ভেসেলস
এবং শিরা উপশিরা হয়ে বড় ক্যাপিলারিজ, এগুলোর সঙ্গে প্রচুর কিছু মিল আছে। এনিওয়ে ডিটেলে যাচ্ছি না। তো এটা 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 সিঙ্ক করা, যা ওখানে তা আমার এখানেও রয়েছে। তো সেই এই যে ইন্টারনাল ক্লক, কখন আমি ঘুম থেকে উঠছি, কখন শোবো, কখন খাবো, কখন কাজ করব, এটা ইউনিক একটা সাইকেল আছে। এটাকে রেসপেক্ট করে আমাদের এগোনো উচিত, নাহলে পুরো মেটাবলিজমটাই ভেঙে পড়বে। যেমন সালাইভা, একটু সময় নিয়ে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাওয়া দরকার। প্রথমেই যে আমাদের স্যালাইভা মুখের মধ্যেই কিন্তু কার্বোহাইড্রেটের ভাঙন শুরু হয়ে যায়, কার্বোহাইড্রেট ছোট কার্বোহাইড্রেটে চলে আসে। পিটিয়াল এনজাইমটা স্যালাইভাতে মূলত রয়েছে, যেখানে আমাদের ভাঙন শুরু হয়। ফলে সময় নিয়ে আস্তে আস্তে চিবিয়ে খাওয়া দরকার। আগেও দেখেছি সময় নিয়ে খেলে শরীর সিগন্যালিংটা পায় যে আমি কোন কোন খাবার খাচ্ছি। এটাকে ভাঙতে গেলে শরীরের এই যে মেমোরি সিস্টেম, যে কোন এনজাইমটা লাগবে, বডি ওটাকে প্রডিউস করতে সময় দেবে। এবং যখন আমার পেট ভরে যাবে, ফুল হয়ে যাবে, আমি সিগন্যাল পাবো যে ইউ আর ফুল, নাও স্টপ ইটিং। তো এগুলো তার একটা এফেক্ট, যে স্লো ইটিং কিভাবে কিভাবে কাজ করে। হ্যাঁ, আমি ওভারওয়েট হব না, হ্যাঁ, আমার 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 মেটাবলিজম ঠিক থাকবে, আমার কনস্টিপেশন আসবে না, এটসেট্রা। তো যেগুলো বললাম এগুলোরই একটা সিরিজ। আমি টাইম কমের জন্য দৌড়চ্ছি। মাইন্ড অ্যান্ড মাইন্ড ওভার মিল, যেগুলো বলা হলো, যে ওভার ইটিং যেন হয়ে না যায়, এটা আমাকে ডাইজেশনে সময় দেবে, শরীরকে সঠিক জিনিসটা বের করার সময় যেন দিই। হ্যাঁ, এবং shift focus from hunger to fullness and eating satisfaction, যাতে ওভার ইটিং না হয়। অনেক সময় ওভার ইটিং আন্ডার নারিশড হয়ে যায়। হ্যাঁ, ইটিং প্লেজারেবল ফুড অ্যাট মাইন্ডফুলনেস এন্ড এনজয়মেন্ট, যেটা বলছে ফুডকে উইথ অ্যাওয়ারনেস এই ফুডটা কনজিউম করা দরকার। জাস্ট মানে গিলে ফেললাম, শরীর বুঝতে পারলাম না কি খেলাম তা না। ফুড এনজয় মানে স্টাডি দেখা গেছে যে আমি কি খাওয়া দাওয়ার খাচ্ছি, যে নিউট্রিয়েন্ট এবং অ্যান্টি নিউট্রিয়েন্ট, এর সঙ্গে আমার স্টেট অফ মাইন্ড ইকুয়ালি ইম্পর্টেন্ট। স্টেট অফ মাইন্ড, কি মাইন্ড নিয়ে আমি খাচ্ছি। শরীর আমার ফুডকে প্রসেস করে ডিপেন্ডিং অন মাই মাইন্ড, মানে স্টেট অফ মাইন্ড। এটা খুব বড় স্টাডিজ এবং প্র্যাকটিস, প্র্যাকটিস মাইন্ডফুলনেস আজকে সব জায়গায় বলা হচ্ছে। ইভেন ক্যান্সার পেশেন্টেও যারা ভুগছে আজকে বিশ্বাস করছে যে মাইন্ডফুল ইটিং সেখানেও অনেক বড় ব্রেক থ্রু আনতে পারে। আমি যখন বলছি ব্রেক থ্রু আনতে পারে, আমি বলছি যে ক্যান্সার সেরে যাবে, কিন্তু এই ট্রিটমেন্টটাকে অনেক ফলপ্রসূ করতে পারে, এটা আমি বলতে চাইছি। প্রমোট ইন্টেনশনাল ইটিং, এগুলো একই কথা বারবার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে। 4 ways to slow down your eating, যেটা বলা হচ্ছে যে ডোন্ট স্ট্যান্ড অ্যান্ড ইট আউট অফ বক্স, ব্যাগ আর কার্টুন এরকম খাবার, একটা প্লেটে খাবার নেওয়া, আস্তে আস্তে খাবার নেওয়া, চামচে করে খেলে আরো ভালো হয়। মানে খাওয়ার হ্যাবিট ছিল, সেটা আমি দেখাতে পাচ্ছি না এখানে, ওভাবে খাওয়া উচিত না আর কি। ডু নট ইট হোয়াইল ডুইং ওভার থিংস, আমরা ডুইং আদার থিংস, অর্থাৎ আমি মোবাইলে কিছু দেখছি, ল্যাপটপে কিছু দেখছি, কিছু কাজ করছি, হ্যাঁ, এভাবে খাওয়া উচিত না। খাওয়ার জন্য খেতে বসা উচিত। আমার যে টেবিল ম্যানার্স বলে একটা কথা আছে, সেইটাকে একটু ভালো করে করা দরকার। বুঝতেই পারছেন, রিক্যাপ এগুলো। ডে 3 হচ্ছে যে লিসেন টু ইউর ইনার ক্লক, যেটা আমরা বলছিলাম, সেটাই এখানে বলছিলাম, যে ফাংশন টু ইউর ইনার বডি ক্লক। হ্যাঁ, এটা আমার বডি ক্লক, আমার ডাইজেশন, নিউট্রিশন অ্যাবজর্পশন, হার্ট রেট, হাঙ্গার, বডি টেম্পারেচার, ব্যালেন্স গ্রোথ হরমোন, হ্যাঁ, ব্যালেন্সিং গ্রোথ হরমোন, কন্ট্রোলিং স্ট্রেস হরমোন, হ্যাঁ, অ্যালার্ট মাইন্ড, ফোকাস, স্লিপ, এর প্রত্যেকটা কিন্তু ক্লক ওয়াইজ কাজ করে। যেরকম ধরুন রাত 9টার পর থেকে আমার আস্তে আস্তে আমাদের প্রত্যেকেরই স্লিপ হরমোন, ঠিক 9 আসছে, কারোর সাউন্ড ওপেন হয়ে গেছে, যদি হোস্ট কাউকে মিউট করে দাও। এনিওয়ে, তো থ্যাংক ইউ। তো মেলাটোনিন হরমোনটা সিক্রেশন শুরু হয়ে গেছে, আমার শরীর আস্তে আস্তে প্রিপেয়ার হচ্ছে যে আমার শুতে যাব, রাইট। বিকেল 5টার সময় আমার কার্ডিয়াক এবং মাসেল অ্যালার্টনেস খুব হাই হয়ে যায়। 10টার সময় আমার অ্যালার্টনেস টপে থাকে। সকাল 7টা থেকে মেলাটোনিন প্রোডাকশন কমে যায়। তো এই যে কখন আবার আমার কর্টিসল হরমোন শুট আউট হতে শুরু করে, তো এই যে কখন আমার, যখন আমার শরীর বলছে তোমার এটা অ্যাক্টিভ ফেজ, তখন আমার অ্যাক্টিভিটি গুলো করা দরকার। হাই মেটাবলিজম, মানে মেটাবলিক রেটটা খুব হাই, তখন আমার
এই হেভি ফুড গুলো দেওয়া দরকার। যখন মেটাবলিজমটা স্লো ডাউন হয়ে গেছে তখন আমার লাইট ফুডে চলে যাওয়া দরকার। সো ফ্রম লাইট টু লাইট, যখন লাইট আছে তখন আমি হেভি ফুড খাবো। লাইট থেকে যখন আমার ডার্কনেসে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওই লাইট, হ্যাঁ, তখন আমি লাইট ফুডে চলে যাব। এর বেসিক ফান্ডা হচ্ছে এই, হ্যাঁ, বেসিক ফান্ডা হচ্ছে, এবং এটা এফেক্ট করে আমার মেটাবলিজম। এটা বলা হয় যে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয় জঠরাগ্নি। অগ্নি মানে ওটা এনার্জি। মেটাবলিজমের বেসিক ফান্ডা হচ্ছে ফুডের মধ্যেকার এনার্জি আমার কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হচ্ছে, ফুডের থেকে এনার্জিতে কনভার্সন। এই যে মেটাবলিজম, এর মধ্যে যে জঠরাগ্নি বলা হয়, এটা দিনের বেলা এটা প্রকোপটা খুব মানে দাউ দাউ করে চলে। হ্যাঁ, আমি যদি হেভি ফুড রাতে খাই তখন ধরুন আগুনটা নিভু নিভু, তখন যদি আমি কাঠ কয়লা গুঁজি তাহলে কি হবে, ঠিক সেরকম আর কি, প্রিসাইজলি এরকম। গাট ব্যাকটেরিয়াও তাই, সকালবেলা একটা ডিটক্স দরকার। সকাল থেকে যদি ডিটক্সের মধ্যে দিয়ে আমি দিনটা শুরু করি, আমার গাট ব্যাকটেরিয়া হাসতে খেলতে হ্যাপিলি থাকে। আমার গাট যদি হ্যাপি থাকে, আমার মাইন্ড বা ব্রেনও হ্যাপি এবং আমিও হ্যাপি। প্রোটিন সিনথেসিস একই জিনিস, সকালবেলা সেই মেটাবলিজম খুব হাই থাকে। যেরকম বললাম যে স্যালাইভা সেটা কিন্তু আমার প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট সমস্ত ভাঙনের জন্য, এবং ইনসুলিন সেন্সিটিভ এটা কার্বোহাইড্রেটের জন্য যেটা বললাম। তো এই সমস্ত কিছুর জন্য মেটাবলিজমটা দিনের বেলা কখন হাই তখন আমি খাবার দিচ্ছি, আস্তে আস্তে হেভি ফুড থেকে লাইট ফুডে আমি আস্তে আস্তে শিফট করবো। এবং এই আমি বললাম যে প্রোটিনের মেটাবলিজম, প্রোটিন কতটা এফেক্টিভ, সঠিক সময়ে সকালবেলা প্রোটিন রিকোয়ারমেন্ট সাংঘাতিক লেভেলে থাকে। কেন রাতে যখন ঘুমিয়ে আছি প্রোটিন ট্যাঙ্কটা খালি হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমার ট্যাঙ্কটা রিফিল করা দরকার। সকালেই যদি তেলটা না নিই, ফুয়েল না থাকে, সারাদিন কাজ করতে গেলে আমাকে কম্প্রোমাইজড অবস্থায় কাজ করতে হবে। এবং যখন আমার আমার গাড়িটা যদি পেট্রোলের হয়, আমি ডিজেল ভরলে হবে, ডিজেলের গাড়ি পেট্রোল ভরলে হবে, কম্প্রোমাইজড ফুয়েলে কম্প্রোমাইজড মাইলেজ পাওয়া যাবে এবং আমার ইঞ্জিনটা ড্যামেজ হবে। সহজ বাংলায় তাই, প্রোটিন দিয়ে যদি আমি সকালবেলা ট্যাঙ্কটা ফুলফিল না করি, শরীর আমার গার্বেজ থেকে ফুয়েল নেওয়ার চেষ্টা করবে। এবার এই গার্বেজের ফুয়েল থেকে আমার সঠিক মাইলেজ পাবো না, সঠিক পারফরমেন্স বা এফেক্টিভ পাবো না, সঠিক এনার্জি গ্রো করবে না। বুঝতেই পারছেন তার এফেক্ট কি হবে। ইনসুলিন সেন্সিটিভিটিও তাই, সঠিক সময় সঠিক খাদ্য না দিলে ইনসুলিন সেন্সিটিভিটি যদি ভেঙে যায়, তো আমি কার্বোহাইড্রেট দিচ্ছি, শরীর চিনতে পারছে না, শরীরে কার্বোহাইড্রেট রেস করলে আমি প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক প্রোন হয়ে যাচ্ছে। সে এসব এসব মানে ম্যাসাকার। সেটাই এখানে আরেকবার বলা হচ্ছে যে কেন আমি মর্নিং এ কথা বলছি, আমরা সকালের কথা বলছি, রাইট। এবং মর্নিং নিউট্রিশন ইজ ইকুয়াল টু হেলথ বলছে, যে রেগুলার ইনটেক অফ ব্রেকফাস্ট সেটাই হেলথ। ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না, একটা মানে ব্রেকিং ফাস্ট, এতক্ষণ ফাস্টে ছিলাম সেটাকে ব্রেক করবো, এবং সেটা একটা হেলদি ব্রেকফাস্ট, রাইট। এবং মানে যেটা হেলদি এবং সেটা নিউট্রিয়াস হতে হবে। হেলদি মানে যেরকম আগে বলছিলাম যে আমি ম্যাগি খাচ্ছি না, যেটা আনহেলদি, আমি হেলদি খাচ্ছি। হেলদি খেলাম, কি খেলাম, ধরুন ভাত খেলাম বা কিছু একটা খেলাম, সেটা কমপ্লিট নিউট্রিশিয়াস কিনা, মানে প্লেট এর যে রেশিও ওটা আছে কিনা, এগুলো খুব দেখা দরকার। এবং সঠিক আমার স্লিপিং হ্যাবিট আছে কিনা, হ্যাঁ, এগুলো আর কি, যেটা বলছিলাম যে মেনটেন কুল ডার্ক হোয়াইট রুম, হ্যাঁ, স্ক্রিন টাইম ছেড়ে দিতে হবে, সঠিক সময় উঠতে হবে, 7 থেকে 9 ঘন্টা অ্যাটলিস্ট 8 ঘন্টা কোয়ালিটি স্লিপ দরকার, হ্যাঁ, এটা শিডিউল তৈরি করা। এবং করবো না কখনো যে ক্যাফিন রাত্রেবেলায় চা কফি ডিপ বেশি রাতে খাবো না, স্ক্রিন টাইম রাখবো না। এবং গুড হ্যাবিট, নো ইজ, নো ডিজিজ। ইজ যখন নষ্ট হয়ে যাবে দ্যাট ইজ ডিজিজ। সো গুড হ্যাবিট তৈরি করা, এটা গুড হ্যাবিট শাইন। আগেই দেখেছি আমরা, স্টার্ট এভরি ডে উইথ গ্র্যাটিটিউড অ্যান্ড অপটিমিজম, হ্যাভ ইউর নিউট্রিশন intentions, visualize and set your clear intention, new learning, something new, everyday learning যেটাকে বলছে, এবং এক্সারসাইজ ডেলি, যেটা আমার ফিজিক্যাল এবং আমার ইন্টেলেকচুয়াল এবং আমার ইমোশনাল এর প্রত্যেকটা দিকের একটা ব্যালেন্স আমাকে করতে সাহায্য করবে। সো এই ওভারঅল আমরা একটা
আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ডে 1, ডে 2, ডে 3 তে কি করা হয়েছিল, কেন হেলথ ইম্পর্টেন্ট, কেন এখন আরো এটা নিড অফ দ্য আওয়ার, এটা আলোচনা করা হলো। কি খাবো, কিভাবে খাবো, কি প্রপোর্শনে খাবো, আর লাস্ট হচ্ছে কখন খাবো, এই সময় নিয়ে তার যে বিজ্ঞান, এই নিয়ে একটা সিনপসিস যেটুকু আমার মনে রইলো আলোচনা করলাম। স্টে টিউন উইথ ইউর হেলথ বাডি অর হেলথ কোচ বা হেলথ এক্সপার্ট। সবাই খুব ভালো থাকুন, স্টে হেলদি, স্টে হ্যাপি।